আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু লার্নিং স্টুডিও। আজকের জুওলজি ক্লাসে আমরা আলোচনা করছি অ্যানিমাল ডাইভার্সিটি অ্যান্ড ক্লাসিফিকেশন সম্পর্কে। জুওলজি বইয়ের ফার্স্ট চ্যাপ্টার অ্যানিমাল ডাইভার্সিটি অ্যান্ড ক্লাসিফিকেশন মেইনলি আমাদের এইচএসসি লেভেলে যেমন ইম্পর্ট্যান্ট, ভর্তি পরীক্ষার জন্য ঠিক তেমনই ইম্পর্ট্যান্ট। বিশেষ করে এখান থেকে প্রচুর পরিমাণে অবজেক্টিভ কোশ্চেন আসে এবং এইচএসসি লেভেলে এখান থেকে সাবজেক্টিভ কোশ্চেন আসে, বিশেষ করে বিভিন্ন পর্বে বৈশিষ্ট্যসমূহ। সো আজকের লেকচারে আমরা খুব ইজিলি এই চ্যাপ্টারটা পড়ার চেষ্টা করব। প্রথমে চলে আসছি অ্যানিমাল ডাইভার্সিটি। অ্যানিমাল ডাইভার্সিটি বলতে বোঝাচ্ছে প্রাণী বৈচিত্র্য। পৃথিবীর সমস্ত প্রাণীর মধ্যে যে জিনগত, প্রজাতিগত এবং বাস্তুতান্ত্রিকগত বৈচিত্র্য দেখা যায়, তাদেরকে আমরা বলছি প্রাণী বৈচিত্র্য। তাহলে অলরেডি আমরা এখানে দেখছি যে প্রাণী বৈচিত্র্য মূলত 3 প্রকার। এই 3 প্রকারকে আমরা একসাথে মনে রাখবো পাবজি দিয়ে। প্রথমে হচ্ছে প্রজাতিগত, বাস্তুতান্ত্রিকগত এবং জিনগত বৈচিত্র্য। প্রজাতিগত বৈচিত্র্য বলতে আমরা কি বোঝাচ্ছি, বা প্রজাতি বৈচিত্র্য বলতে আমরা কি বোঝাচ্ছি? যদি আমি ধরে নিই দুইটি ভিন্ন প্রজাতি, তাদের যে কোনো একজন সদস্য বা তাদের বিভিন্ন সদস্য নিয়ে দুইটি ভিন্ন প্রজাতির সদস্যদের মধ্যে যেই ধরনের বৈচিত্র্য আমরা দেখতে পাচ্ছি তাদেরকে আমরা বলছি প্রজাতিগত বৈচিত্র্য। তাহলে আমরা কি বলতে পারি? আন্তঃপ্রজাতিক বৈচিত্র্য। এই আন্তঃপ্রজাতিক বৈচিত্র্য বা প্রজাতিগত বৈচিত্র্য হচ্ছে জীববৈচিত্র্যের একটি মৌলিক ধাপ। শ্রেণীবিন্যাসের ক্ষেত্রে প্রজাতি হচ্ছে একটি মৌলিক ধাপ এবং প্রাণী বৈচিত্র্যের ক্ষেত্রে প্রজাতিগত বৈচিত্র্য হচ্ছে একটি মৌলিক ধাপ। এখন চলে আসি প্রজাতিগত বৈচিত্র্য। আমরা দেখতে পেলাম যে দুইটি ভিন্ন প্রজাতির সদস্যদের মধ্যে আমি বৈচিত্র্য লক্ষ্য করছি। তবে জিনগত বৈচিত্র্যের ক্ষেত্রে দেখা যায় একটি নির্দিষ্ট প্রজাতি তার দুইটি সদস্যের মধ্যে জিনের বিন্যাসের ক্ষেত্রে বা জিন বৈচিত্র্যের জন্য যে বিভিন্নতা আমরা খেয়াল করি তাকে আমরা বলছি জিনগত বৈচিত্র্য। তাহলে এর অপর নাম হচ্ছে অন্তঃপ্রজাতিক বৈচিত্র্য, মানে একটি প্রজাতির অভ্যন্তরে যে বৈচিত্র্য আমরা লক্ষ্য করতে পারি। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্রজাতিগত বৈচিত্র্যের অন্য নাম হচ্ছে আন্তঃপ্রজাতিক বৈচিত্র্য এবং জিনগত বৈচিত্র্যের অন্য নাম হচ্ছে অন্তঃপ্রজাতিক বৈচিত্র্য, এবং এটা খুবই ইম্পর্টেন্ট একটা অবজেক্টিভ। এবার চলে আসি বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। বাস্তুতন্ত্র বলতে আমরা কি বুঝি? একটি নির্দিষ্ট জীব সম্প্রদায়ের বিভিন্ন প্রজাতির সদস্যের সাথে তারা যেই পরিবেশে বসবাস করছে সেই পরিবেশের বা সেই অজীবীয় ভৌত পরিবেশের যে মিথস্ক্রিয়াটা গড়ে উঠছে সেই পরিবেশটাকে আমরা বলছি বা সেই বাস্তুতন্ত্র। বাস্তুতন্ত্র মূলত জিনগত এবং প্রজাতিগত বৈচিত্র্যের মিলিত রূপ। তাহলে প্রাণী বৈচিত্র্যের ক্ষেত্রে আমরা কি কি দেখতে পাচ্ছি? প্রাণী বৈচিত্র্য মেইনলি 3 প্রকার। পাবজি প্রজাতিগত বা আন্তঃপ্রজাতিক, যাকে আমরা বলছি জীববৈচিত্র্যের মৌলিক ধাপ। বাস্তুতান্ত্রিক একটি নির্দিষ্ট জীব সম্প্রদায়ের বিভিন্ন প্রজাতির সদস্যদের সঙ্গে অজীবীয় ভৌত পরিবেশের যে মিথস্ক্রিয়া গড়ে ওঠে সেই পরিবেশটাকে আমরা বলছি বাস্তুতন্ত্র। এবং বাস্তুতন্ত্রের ভিত্তিতে বা দুইটি বাস্তুতন্ত্রের মধ্যে আমি যখন তুলনা করি তখন সেই বৈচিত্র্যকে আমি বলছি বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য, এবং সেক্ষেত্রে জিনগত বৈচিত্র্য এবং প্রজাতিগত বৈচিত্র্য একত্রে অবস্থান করে। এবং জিনগত বৈচিত্র্যের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি অন্তঃপ্রজাতিক বৈচিত্র্য, অর্থাৎ একটি নির্দিষ্ট প্রজাতির 2 জন সদস্যের মধ্যে আমরা তুলনা করছি। প্রাণীদের এই যে বিভিন্নতা সেটা সর্বপ্রথম লক্ষ্য করেন
গ্রিক দার্শনিক অ্যারিস্টটল, এবং তিনি প্রথম প্রাণীবিদ্যাকে বিজ্ঞানের একটি স্বতন্ত্র শাখা হিসেবে গড়ে তুলতে উদ্যোগী হন, যার জন্য ওনাকে বলা হচ্ছে প্রাণীবিদ্যার জনক। এটাও খুবই ইম্পর্টেন্ট একটা অবজেক্টিভ। যদিও আমরা যখন থেকে সায়েন্স পড়া শুরু করেছি বা বায়োলজি পড়া শুরু করেছি, আমরা এই অবজেক্টিভটা বারবার পড়ছি, বাট তবুও দেখা যায় যখন আমরা অ্যাডমিশন টেস্টে চলে যাই তখন বিভিন্ন অপশনগুলোর মধ্যে আমরা কনফিউজ হয়ে যাই। তো সেক্ষেত্রে একটু ভালো মতো মনে রাখতে হবে যে প্রাণীবিদ্যার জনক হচ্ছেন অ্যারিস্টটল। উনি সর্বপ্রথম সকল প্রাণীকে দুইটা ভাগে ভাগ করেন, ইনাইমা, অ্যানাইমা। ইনাইমা এবং অ্যানাইমা এই দুইজনের যে পার্থক্য সেটা উনি করেন লাল রক্ত এবং মেরুদণ্ডের ভিত্তিতে। অলওয়েজ মনে রাখবে যেই সব শব্দ আমরা এ শব্দটি পাই বা এ ওয়ার্ডটা আমরা পাচ্ছি, সেক্ষেত্রে আমরা ধরে নেব যে তাদের মধ্যে সেগুলো নেই। অর্থাৎ আমি যদি লাল রক্তযুক্ত প্রাণী এবং মেরুদণ্ডের ভিত্তিতে তাদেরকে ভাগ করে থাকি, তাহলে অ্যানাইমার মধ্যে তারা কোনোটাই উপস্থিত থাকবে না এবং ইনাইমার মধ্যে তারা দোনোজনই উপস্থিত থাকবে। অর্থাৎ ইনাইমা বলতে আমি বলছি লাল রক্তযুক্ত মেরুদণ্ডী প্রাণী এবং অ্যানাইমা বলতে বলছি লাল রক্তবিহীন অমেরুদণ্ডী প্রাণী। এই ইনাইমাকে উনি আবার দুইটা ভাগে ভাগ করেন, ডিম্বজ এবং জরায়ুজ। এই ক্ষেত্রে যারা পরবর্তী বংশধরের জন্ম দেয় ডিমের মাধ্যমে, অর্থাৎ যারা ডিম পারে তাদেরকে আমরা বলছি ডিম্বজ, এবং যারা সন্তানের জন্ম দেয় বাচ্চা প্রসবের মাধ্যমে তাদেরকে আমরা বলছি জরায়ুজ। এক্ষেত্রে ডিম্বজের মধ্যে আমরা বলতে পারি মাছ, উভচর, সরীসৃপ, পাখি, এবং জরায়ুজের মধ্যে স্তন্যপায়ী। এটা গেল ইনাইমার ভাগ। তাহলে ইনাইমা হচ্ছে লাল রক্তযুক্ত মেরুদণ্ডী প্রাণী, তাদেরকে আমরা দুইটা ভাগে ভাগ করেছি, ডিম্বজ এবং জরায়ুজ। এবং অ্যানাইমা যারা, তাদেরকে মেইনলি তাদের কোষের সংখ্যা, বাহ্যিক আকার, সিলোম ইত্যাদি বিভিন্ন বৈশিষ্ট্যের ভিত্তিতে কয়েকটি পর্বে ভাগ করা হয়েছে। এই পর্বগুলোর সম্পর্কে আমরা সামনের লেকচারগুলোতে আরো ডিটেলসে জানব। এবার চলে আসছে আমাদের পরবর্তী টপিক, প্রাণীর শ্রেণীবিন্যাসের ভিত্তি। প্রত্যেক প্রাণীকে তাদের কিছু বৈশিষ্ট্যের ভিত্তিতে বিভিন্ন শ্রেণীতে বিভাজিত করা হয়েছে, আর এই পদ্ধতিকে আমরা বলছি শ্রেণীবিন্যাস। এখন এই যে শ্রেণীবিন্যাসগুলো করা হয়েছে বা পৃথিবীর এত ধরনের প্রাণীকে একটা নির্দিষ্ট বৈশিষ্ট্যের ভিত্তিতে আমরা কিছু শ্রেণীর অন্তর্ভুক্ত করছি, তার জন্য আমি আসলে কি কি ভিত্তি অবলম্বন করছি। তো সেক্ষেত্রে এখানে আমরা 13টা ভিত্তি দেখতে পাচ্ছি। আমি ওয়ান বাই ওয়ান এগুলো আলোচনা করে যাচ্ছি। প্রথমেই আছে দেহের আকার। দেহের আকারের ক্ষেত্রে কিছু কিছু জীব হয়ে থাকে খুবই ছোট, যাদেরকে আমরা খালি চোখে দেখতে পাই না, তাদেরকে আমরা বলছি আনুবীক্ষণিক জীব। এবং যে সকল জীবকে আমরা খালি চোখে দেখতে পাই তাদেরকে আমরা বলছি বৃহত্তর জীব বা বৃহত্তর প্রাণী। তাহলে দেহের আকারের ভিত্তিতে প্রাণীকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি, আনুবীক্ষণিক প্রাণী এবং বৃহত্তর প্রাণী। সংগঠন ক্রমমাত্রা। প্রাণী কোষীয় সংগঠন ক্রমমাত্রার উপর ভিত্তি করে প্রাণী জগৎকে 4 ধরনের শ্রেণীগোষ্ঠীতে বা 4 ধরনের প্রাণী গোষ্ঠীতে আমরা ভাগ করেছি। প্রথমে আছে কোষীয় মাত্রার গঠন। এই ক্ষেত্রে কিছু কোষ একত্র হয়ে একটি নির্দিষ্ট কাজের জন্য বা কোনো ধরনের বিশেষ কাজের জন্য তারা প্রস্তুত হয়, এবং এসব ক্ষেত্রে সাধারণত শ্রমবিভাজন দেখা যায়। যেমন পরিফেরা পর্বের প্রাণীদের মধ্যে আমরা সাধারণত কোষীয় সংগঠন মাত্রা লক্ষ্য করতে পারি। তারপরেই আছে কোষ টিস্যু সংগঠন মাত্রা।
এক্ষেত্রে কিছু কোষ একত্র হয়ে তারা টিস্যু গঠন করে, একটি নির্দিষ্ট কাজ সম্পাদনের জন্য তারা টিস্যু গঠন করে, আর এই ধরনের সংগঠন মাত্রাকে আমরা বলছি কোষ টিস্যু সংগঠন মাত্রা। কোষ টিস্যু সংগঠন মাত্রা আমরা দেখতে পারি নিডারিয়া পর্বের প্রাণীদের ক্ষেত্রে। পরবর্তীতে আছে টিস্যু অঙ্গ সংগঠন মাত্রা। এই ক্ষেত্রে কিছু টিস্যু একত্রিত হয়ে একটি নির্দিষ্ট অঙ্গ গঠন করে, এবং টিস্যু অঙ্গ সংগঠন মাত্রা আমরা দেখতে পাই প্লাটি হেলমিনথেস পর্বের প্রাণীদের ক্ষেত্রে। এবং সবার শেষে আছে অঙ্গতন্ত্র সংগঠন মাত্রা। অঙ্গতন্ত্র সংগঠন মাত্রা সাধারণত উচ্চতর প্রাণীগোষ্ঠীর ক্ষেত্রে দেখা যায়, এবং এসব ক্ষেত্রে অঙ্গগুলো একত্রিত হয়ে বা অনেকগুলো অঙ্গ একত্রে তন্ত্র গঠন করে, এবং এগুলো সাধারণত উন্নত প্রাণীগোষ্ঠীর বৈশিষ্ট্য। পরিফেরা, নিডারিয়া এবং প্লাটিহেলমিনথেস বাদে বাকি সবাই অঙ্গতন্ত্র সংগঠন মাত্রার অন্তর্ভুক্ত। এবার চলে আসছি জীবন পদ্ধতিতে। জীবন পদ্ধতিতে মূলত তারা কিভাবে জীবন ধারণ করছে তার ভিত্তিতে বিভাজিত করা হয়। যেমন এক্ষেত্রে আমরা প্রায় মুক্তজীবী এবং পরজীবী। যারা স্বাধীনভাবে জীবন ধারণ করে তাদেরকে আমরা বলছি মুক্তজীবী, যেমন পাখি, মানুষ। আর পরজীবী হচ্ছে বিভিন্ন ধরনের কৃমি বা যারা অপরের উপর ডিপেন্ড করে বা অপরকে শোষণ করে তারা নিজেদের জীবন ধারণ করে। এবার চলে আসছি ক্লিভেজ বা ভ্রূণীয় বিকাশ। মূলত যৌন জননকারী প্রাণীদের ক্ষেত্রে তাদের এককোষী জাইগোট মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে বিভাজিত হয়ে বহুকোষী ভ্রূণ সৃষ্টি করে, যাকে আমরা বলছি ক্লিভেজ। এক্ষেত্রে ক্লিভেজের সময় ডিমের যে প্রান্তে কুসুম অবস্থান করে, অর্থাৎ কুসুমটা যদি এই প্রান্তে অবস্থান করে, তাহলে এই প্রান্তটাকে আমি বলবো ভেজিটাল পোল, এবং অপর প্রান্তকে বলা হবে অ্যানিমাল পোল। আবার এই কুসুমের পরিমাণের ভিত্তিতেও ক্লিভেজকে আমরা হলোব্লাস্টিক এবং মেরোব্লাস্টিক এই দুইটা ভাগে ভাগ করতে পারি। এক্ষেত্রে হলোব্লাস্টিক মানে হচ্ছে তাদের ক্লিভেজ সম্পূর্ণ, এবং মেরোব্লাস্টিক মানে হচ্ছে তাদের ক্লিভেজ অসম্পূর্ণ বা আংশিক সম্পূর্ণ হয়েছে। আবার বিভাজন তলের ভিত্তিতে আমরা সাধারণত ক্লিভেজকে তিনটা ভাগে ভাগ করে থাকি: অরিও, দ্বিপার্শ্বীয় এবং সর্পিল ক্লিভেজ। সাধারণত অরিও ক্লিভেজ দেখা যায় আর্থ্রোপোডা পর্বের প্রাণীদের ক্ষেত্রে, দ্বিপার্শ্বীয় ক্লিভেজ দেখা যায় কর্ডাটার ক্ষেত্রে, এবং সর্পিল ক্লিভেজ দেখা যায় সাধারণত পাখি, সরীসৃপ এবং মাছের ক্ষেত্রে। তাহলে আমরা অলরেডি পড়লাম যে দেহের আকারের ভিত্তিতে আমরা প্রাণীকে দুইটা ভাগে ভাগ করতে পারি: আনুবীক্ষণিক জীব এবং বৃহত্তর জীব, বা আনুবীক্ষণিক প্রাণী এবং বৃহত্তর প্রাণী। সংগঠন ক্রমমাত্রার ভিত্তিতে কোষীয়, কোষ টিস্যু, টিস্যু অঙ্গ এবং অঙ্গতন্ত্র চার ভাগে ভাগ করা যায়। জীবন পদ্ধতির ভিত্তিতে আমরা মুক্তজীবী এবং পরজীবী দুই ভাগে ভাগ করতে পারছি, এবং ক্লিভেজ ও ভ্রূণীয় বিকাশের ক্ষেত্রে প্রথমত কুসুমের অবস্থানের ভিত্তিতে দুই ভাগে। কুসুম যেই দিকে অবস্থান করে সেই পোলটাকে আমরা বলছি ভেজিটাল পোল, এবং অপর দিককে আমরা বলছি অ্যানিমাল পোল।
কুসুমের পরিমাণের ভিত্তিতে ক্লিভেজকে আমরা সম্পূর্ণ বা হলোব্লাস্টিক এবং অসম্পূর্ণ বা মেরোব্লাস্টিকের দুই ভাগে ভাগ করতে পারি। এবং বিভাজন তলের ভিত্তিতে ক্লিভেজ মূলত 3 প্রকার: অরীয়, দ্বিপার্শ্বীয় এবং সর্পিল। এবার চলে আসি ভ্রূণস্তর। ভ্রূণস্তরের ভিত্তিতে মূলত দ্বিভ্রূণস্তরী এবং ত্রিভ্রূণস্তরী এই দুইটা ভাগে ভাগ করা যায়। দ্বিভ্রূণস্তরী বলতে আমরা মূলত বুঝি হাইড্রাকে। এই নামটা আমাদের খুবই পরিচিত এবং হাইড্রার ক্ষেত্রে আমরা দেখতে পারি যে দুইটা ভ্রূণস্তরের মাঝখানের এই যে অকোষীয় অংশটা তাকে আমরা বলছি মেসোক্লিয়া। এবং ত্রিভ্রূণস্তরের প্রাণীদের ক্ষেত্রে আমরা সাধারণত 3টা ভ্রূণস্তর দেখতে পাই এবং এই 3টা ভ্রূণস্তর পরবর্তীতে একটোডার্ম, এন্ডোডার্ম এবং মেসোডার্ম সৃষ্টি করে। এবার চলে আসছি প্রতিসাম্যতা। মূলত প্রতিসাম্যতা বলতে বোঝায় যখন কোনো একটা প্রাণীকে কোন একটি অক্ষ বা তল বরাবর সমান দুইটা ভাগে ভাগ করা যায় অথবা যায় না। এই যে ভাগ করাটা তাকে আমরা বলছি প্রতিসাম্যতা। এবং প্রতিসাম্যতার ভিত্তিতে বা প্রতিসাম্যের ভিত্তিতে মূলত আমরা প্রাণীকে দুইটা ভাগে ভাগ করে থাকি। প্রতিসাম্য প্রাণী এবং অপ্রতিসাম্য প্রাণী। যাদেরকে আমরা একটি নির্দিষ্ট অক্ষ বা তলের ভিত্তিতে বিভিন্ন ভাগে ভাগ করতে পারি তাদেরকে আমরা বলছি প্রতিসাম্য, এবং যাদেরকে ভাগ করতে পারি না তাদেরকে আমরা বলছি অপ্রতিসাম্য। এখন চলে আসি এই প্রতিসাম্যকে আমরা মূলত 4টা ভাগে ভাগ করি: গোলীয় প্রতিসাম্য, অরীয় প্রতিসাম্য, দ্বিঅরীয় প্রতিসাম্য এবং দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য। গোলীয় প্রতিসাম্য বলতে আমরা কি বুঝি? একটি গোলককে আমরা যেমন তার কেন্দ্র বরাবর বিভিন্ন ভাগে ভাগ করতে পারি, এটাকে আমরা বলছি গোলীয় প্রতিসাম্য। অরীয় প্রতিসাম্য বলতে আমরা কি বুঝাই? এই ধরনের একটা প্রাণীকে যদি দেহের লম্ব অক্ষ বরাবর আমি বিভিন্ন ভাগে ভাগ করতে পারি তাহলে তাকে আমি বলছি অরীয়। কোনো একটি প্রাণীকে যখন একটি নির্দিষ্ট তল বা অক্ষের ভিত্তিতে কেবলমাত্র 2টা ভাগে ভাগ করা যায় তাহলে সেক্ষেত্রে আমরা তাকে বলছি দ্বিঅরীয়। এবং দ্বিপার্শ্বীয়। দ্বিপার্শ্বীয় বলতে বোঝায় যখন কোনো প্রাণীর দেহকে কেন্দ্রীয় অক্ষ বরাবর শুধুমাত্র ডান পাশ এবং বাম পাশ এই 2টা ভাগে ভাগ করা যায়। যেমন আমি যদি একটা মানুষের কথা কল্পনা করি তাহলে একটা মানুষের একটা সাইড থাকবে বাম সাইড, একটা সাইড থাকবে ডান সাইড। তাহলে দ্বিপার্শ্বীয় ক্ষেত্রে আমি কেবল বাম ডানে ভাগ করতে পারছি। দ্বিঅরীয়, দ্বিঅরীয়র ক্ষেত্রে আমরা কোনো একটা অক্ষ বা তলের ভিত্তিতে 2টা ভাগ করতে পারছি। অরীয়র ক্ষেত্রে আমরা লম্ব অক্ষ বরাবর ভাগ করছি এবং গোলীয়র ক্ষেত্রে কেন্দ্র বরাবর। এখন চলে আসি এদের উদাহরণ আমি কিভাবে মনে রাখবো। গোলীয় প্রতিসাম্যতার ক্ষেত্রে মনে রাখছি ভোর হলো ভলফোক্স, রেডিওলারিয়া এবং হ্যালিওসোয়া। অরীয়র ক্ষেত্রে সিরজলে, হাইড্রা, সি অ্যানিমন, জেলিফিশ এবং হাইড্রা। দ্বিঅরীয় প্রতিসাম্য, দ্বিঅরীয় প্রতিসাম্য আমার মনে রাখার দরকার নেই, আমি দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য মনে রাখবো।
মানুষ, ব্যাঙ ও প্রজাপতি খায়। তাহলে তিনটা, মানুষ, ব্যাঙ, প্রজাপতি। এবং অপ্রতিসাম্যর ক্ষেত্রে মনে রাখবে শ্বাস, শামুক এবং স্পঞ্জ। খণ্ডকায়ন। কোনো প্রাণীর দেহ যদি লম্বালম্বি অক্ষ বরাবর একই রকম খণ্ডাংশে বিভক্ত করা যায়, অর্থাৎ খণ্ডাংশের পুনরাবৃত্তি ঘটে, সেক্ষেত্রে আমরা বলতে পারছি যে সেখানে খণ্ডকায়ন বা মেটামরিজম সম্পন্ন হচ্ছে। মেটামরিজমের ফলে উৎপন্ন প্রত্যেকটি খণ্ডককে আমরা বলছি মেটামেয়ার বা সোমাইট। বিভিন্ন ধরনের খণ্ডকায়ন বিশিষ্ট প্রাণী হতে পারে, তাদের মধ্যে আছে সমখণ্ডকায়ন। এক্ষেত্রে আমরা দেখতে পারি এরকম লম্বা একটা দেহ, পরপর সমান কিছু খণ্ডের পুনরাবৃত্তি ঘটছে, যেমনটা আমরা দেখতে পারি কেঁচোতে। অর্থাৎ কেঁচো হচ্ছে সমখণ্ডকায়ন বিশিষ্ট জীব। অসমখণ্ডকায়ন। পতঙ্গের খণ্ডকায়নের ক্ষেত্রে সাধারণত এই ধরনের খণ্ডকায়ন দেখা যায়। সেক্ষেত্রে একই ধরনের খণ্ডের পুনরাবৃত্তি ঘটে না, অর্থাৎ প্রত্যেকটি খণ্ড একই ধরনের হয় না। এবং খণ্ডকায়নবিহীন যে সকল প্রাণীতে কোনো ধরনের খণ্ডকায়ন নেই, যেমন সমুদ্র তারা বা ঝিনুক, তারা একটা সম্পূর্ণ দেহ, তাদের দেহে কোনো খণ্ডে বিভক্ত হয় না। আর্থ্রোপোডা প্রাণীর ক্ষেত্রে আর্থ্রোপোডা পর্ববিশিষ্ট প্রাণীর ক্ষেত্রে সাধারণত খণ্ডকায়িত অংশগুলো পরপর কিছু অংশ মিলিত হয়ে একসঙ্গে একটি ট্যাগমাটা গঠন করে, একটি অঞ্চল গঠন করে। এবং এই যে অঞ্চলায়ন, এই পদ্ধতিটাকে আমরা বলছি অঞ্চলায়ন বা ট্যাগমাটাইজেশন। এটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, এইচএসসির জন্য যেমন ইম্পর্টেন্ট, ভর্তি পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। অঞ্চলায়ন বা ট্যাগমাটাইজেশন সাধারণত হচ্ছে আর্থ্রোপোডা প্রাণীর ক্ষেত্রে। এবার চলে আসি প্রান্তিকতা। দ্বিপার্শ্বীয় প্রতিসম প্রাণীর দেহের যে প্রান্তে মুখ তাকে আমরা মাথা বলছি, এবং যে প্রান্তে লেজ বা পায়ু তাকে আমরা পায়ু বা লেজ প্রান্ত বলছি। সাধারণত প্রাণীদেহের প্রান্তিকতা 5 ধরনের হয়ে থাকে। সম্মুখ, পশ্চাৎ, পৃষ্ঠীয়। এই টপিকটা অতখানিও ইম্পর্টেন্ট না, বাট তবু একটু জেনে রাখাটা ভালো। পার্শ্বীয়। দেহের যে প্রান্তে মাথা থাকে তাকে আমরা বলছি সম্মুখ প্রান্ত, এবং তার বিপরীতটা হচ্ছে পশ্চাৎ প্রান্ত। দেহের উপরের প্রান্তকে বলা হচ্ছে পৃষ্ঠীয় প্রান্ত, নিচের প্রান্তকে বলা হচ্ছে অঙ্কীয় প্রান্ত, এবং দেহের 2 পাশের প্রান্তকে বলা হচ্ছে পার্শ্বীয় প্রান্ত। তাহলে অলরেডি আমরা দেখছি একটি প্রাণীদেহকে আমি বিভিন্ন প্রান্তে ভাগ করছি, এবং যে অঞ্চল বরাবর আমি প্রাণীদেহকে বিভিন্ন প্রান্তে ভাগ করছি, যেমন সম্মুখ প্রান্ত, পশ্চাৎ প্রান্ত, পার্শ্বীয় প্রান্ত, যে অঞ্চল বরাবর মূলত এই ভাগটা করা হচ্ছে তাকে আমি বলছি তল। তল মূলত 3 ধরনের হয়ে থাকে। মধ্যরেখীয় তল, সম্মুখ তল, অনুপ্রস্থ তল। যে তল বরাবর মূলত ডান বা বাম অর্ধাংশে ভাগ করা হয় তাকে আমি বলছি মধ্যরেখীয় তল। সম্মুখ তল, যেই তল বরাবর আমি পৃষ্ঠীয় এবং অঙ্কীয় এই 2টি অংশে ভাগ করতে পারি তাকে আমি বলছি সম্মুখ তল।
এবং অনুপ্রস্থতল। অনুপ্রস্থতল দ্বারা সম্মুখ এবং পশ্চাৎ এই দুইটি অর্ধাংশে বিভাজিত করা যায়। সো অলরেডি আমরা জেনে গেলাম যে খণ্ডকায়ন বলতে বোঝাচ্ছে প্রাণীদেহে বিভিন্ন খণ্ডকে পরিণত করা বা বিভিন্ন খণ্ডে ভাগ করা, এবং সেই খণ্ডের যদি পুনরাবৃত্তি ঘটে তাহলে তাকে আমরা বলছি সমখণ্ডকায়ন, অর্থাৎ প্রত্যেকটা খণ্ড যদি সমান হয় সমখণ্ডকায়ন। যেমন কেঁচোতে সমখণ্ডকায়ন দেখা যায়, তবে বিভিন্ন পতঙ্গের ক্ষেত্রে সাধারণত খণ্ডকায়ন দেখা গেলেও সেটা সমখণ্ডকায়ন হয় না, অসমখণ্ডকায়ন। আর্থ্রোপোডা পর্বের প্রাণীদের কয়েকটি খণ্ড নিয়ে একটি অঞ্চল গঠন হয় এবং অঞ্চলায়নের এই পদ্ধতিকে বলা হচ্ছে ট্যাগমাটাইজেশন। প্রান্তিকতা। প্রাণীদেহকে মূলত 5টি প্রান্তে বিভাজিত করা যায়: সম্মুখ প্রান্ত, মাথার দিক এবং পশ্চাৎ প্রান্ত তার বিপরীত দিক। পৃষ্ঠীয় প্রান্ত দেহের উপরের দিকের তল এবং অঙ্কীয় প্রান্ত নিচের দিকের তল। পার্শ্বীয় প্রান্ত দেহের দুই পাশের তল। যে তল বরাবর একটি প্রাণীদেহকে পার্শ্বীয় প্রান্তে বিভাজিত করা হয় তাকে আমরা বলছি মধ্যরেখীয় তল। সম্মুখ তল বলতে বোঝাচ্ছে যেই তল বরাবর বিভাজিত করলে পৃষ্ঠীয় এবং অঙ্কীয়তে ভাগ করা যায়, এবং অনুপ্রস্থ তল বলতে বোঝাচ্ছে যেই তল বরাবর বিভাজিত করলে সম্মুখ এবং পশ্চাৎ প্রান্তে ভাগ করা যায়। এবার আমরা চলে আসছি সিলোমে। সিলোম এইচএসসি লেভেলের অন্যতম ইম্পর্ট্যান্ট একটা টপিক। সিলোম এবং ট্যাগমাটাইজেশন এই দুটো খুবই ইম্পর্ট্যান্ট। সো এবার আমরা দেখে নিচ্ছি সিলোম। ত্রিস্তরী প্রাণীর ক্ষেত্রে ভ্রূণীয় পরিস্ফুটনের সময়, এগুলো সিলোমের কিওয়ার্ড এবং এটা খুবই ইম্পর্ট্যান্ট। ভ্রূণীয় পরিস্ফুটনের সময় মেসোডার্ম স্তর হতে উৎপন্ন যে গহ্বর মেসোডার্মাল কোষে নির্মিত পেরিটোনিয়াম ঝিল্লি দ্বারা আবৃত তাকে আমরা বলছি সিলোম। তাহলে এখানে আমরা কতগুলো ওয়ার্ড পেলাম? ত্রিভ্রূণস্তরী প্রাণীদের ক্ষেত্রে ভ্রূণীয় পরিস্ফুটনের সময় মেসোডার্ম হতে উৎপন্ন যে গহ্বর মেসোডার্মাল কোষে নির্মিত এবং পেরিটোনিয়াম ঝিল্লি দ্বারা আবৃত তাদেরকে আমরা বলছি সিলোম। তাহলে সিলোমের ক্ষেত্রে অবশ্যই সেটা ত্রিভ্রূণস্তরী প্রাণীদের ক্ষেত্রে হতে হবে, ত্রিস্তরী প্রাণীদের ক্ষেত্রে হতে হবে, এবং এর সময়কাল হচ্ছে ভ্রূণীয় পরিস্ফুটনের সময়। এটা খুবই ইম্পর্টেন্ট, বিশেষ করে 1 মার্কস এবং 2 মার্কসের জন্য সিলোমটা সবচেয়ে বেশি আসে। এবার আমরা দেখে নিচ্ছি সিলোমের প্রকারভেদ। সিলোমকে আমরা মূলত 3টা ভাগে ভাগ করতে পারি। অ্যাসিলোমেট, সুডোসিলোমেট এবং ইউসিলোমেট। সো আমি প্রথমেই বলেছিলাম যে এ শব্দটা দেখলে বা এ দেখলে আমরা বুঝে নিব যে সেখানে নেই বোঝাচ্ছে, অর্থাৎ যাদের সিলোম নেই তাদেরকে আমরা বলছি অ্যাসিলোমেট, এবং তাদের উদাহরণ আমরা মনে রাখছি পি সি দিয়ে: পরিফেরা, প্লাটিহেলমিনথেস, নিডারিয়া এবং টেনোফোরা। পি সি। সুডোসিলোমেট। সুডোসিলোমেট বলতে বোঝায় অপ্রকৃত সিলোম বিশিষ্ট। এক্ষেত্রে ভ্রূণীয় পরিস্ফুটনের সময় যে গহ্বরের সৃষ্টি হয় তা মেসোডার্মাল কোষ স্তর অবস্থান করলেও সেখানে কোনো পেরিটোনিয়াম ঝিল্লি দেখা যায় না, যার ফলে তাকে আমরা প্রকৃত সিলোম বলতে পারছি না। এবং এর উদাহরণ হচ্ছে নারকেল। নারকেল বলতে আমরা কি বোঝাচ্ছি? নেমাটোডা,
রোটিফেরা, কিনোরহেঞ্চা এবং লোয়া। পরে চলে আসছে ইউসিলোমেট। ইউ মানে এখানে বোঝাচ্ছে প্রকৃত। ইউসিলোমেট দিয়ে আমি এখানে কি বোঝাচ্ছি, এখানে এই যে আমার 5টা ক্রাইটেরিয়া আছে, এর 6টা, এই 6টা ক্রাইটেরিয়ার 6টাই পূরণ করে ইউসিলোমেট। ত্রিভ্রূণস্তরী প্রাণীতে ভ্রূণীয় পরিস্ফুটনের সময় মেসোডার্ম থেকে উৎপন্ন যে গহ্বর মেসোডার্মাল কোষ নির্মিত পেরিটোনিয়াম ঝিল্লি দ্বারা আবৃত তাদেরকে আমরা বলছি সিলম, এবং যে সকল প্রাণীদের ক্ষেত্রে এই সিলমটা আছে তাদেরকে আমরা বলছি ইউসিলোমেট। এখন এটা উদাহরণ আমি কিভাবে মনে রাখবো, পিসি হচ্ছে অ্যাসিলোমেটের, নারকেল হচ্ছে সিউডোসিলোমেটের, বাকি সবাই হচ্ছে ইউসিলোমেট। এবার চলে আসছি নটোকর্ডের ক্ষেত্রে। নটোকর্ড আমাদের পরিচিত একটা শব্দ, বিশেষ করে ভ্রূণাবস্থায় বা আজীবন দেহের পৃষ্ঠ মধ্যরেখা বরাবর অবস্থিত একটি নমনীয়, স্থিতিস্থাপক এবং ছিদ্রযুক্ত টিস্যুর দণ্ডকে আমরা বলছি নটোকর্ড। এই নটোকর্ড সাধারণত মেরুদণ্ডী প্রাণীদের ক্ষেত্রে পরবর্তীতে মেরুদণ্ডে রূপান্তরিত হয়, তবে কিছু কিছু প্রাণীদের ক্ষেত্রে এই নটোকর্ড আজীবন থেকে যায়। তবে এই নটোকর্ডের উপস্থিতি এবং অনুপস্থিতির ভিত্তিতে আমরা নন কর্ডেট এবং কর্ডেট এই 2টা ভাগে ভাগ করছি প্রাণীকে। যাদের নটোকর্ড নেই তাদেরকে আমরা বলছি নন কর্ডেট, এবং যাদের আছে অর্থাৎ জীবনের কোনো না কোনো একটা সময় থাকে বা প্রথম অবস্থায় থাকে পরবর্তীতে মেরুদণ্ডে রূপান্তরিত হয়ে, প্রত্যেককে আমরা বলছি কর্ডেট। এবং কর্ডেটকে আমরা মূলত 2টা ভাগে ভাগ করি, অমেরুদণ্ডী, মেরুদণ্ডী। যাদের নটোকর্ড পরবর্তীতে মেরুদণ্ডে রূপান্তরিত হয় তাদেরকে আমরা বলছি মেরুদণ্ডী, এবং যাদেরটা হয় না তাদেরকে আমরা বলছি অমেরুদণ্ডী। তাহলে এক্ষেত্রে আমাদের প্রশ্নটা এভাবে আসতে পারে যে সকল মেরুদণ্ডী কর্ডেট, তবে সকল কর্ডেট মেরুদণ্ডী নয়। শ্রেণীবিন্যাসের সর্বশেষ যে ভিত্তিটি রয়েছে তা হচ্ছে পৌষ্টিক নালী। পৌষ্টিক নালীর উপস্থিতি এবং অনুপস্থিতির ভিত্তিকে প্রাণী 2টা ভাগে আমরা ভাগ করি, প্যারাজোয়া অ্যান্টেরোজোয়া। যে সকল প্রাণীর দেহে কোনো ধরনের পৌষ্টিক নালী বা পৌষ্টিক গহ্বর থাকে না তাদেরকে আমরা বলছি প্যারাজোয়া, এবং যাদের ক্ষেত্রে থাকে তাদেরকে আমরা বলছি অ্যান্টেরোজোয়া। এখন এদের উদাহরণ কি, প্যারাজোয়ার ক্ষেত্রে উদাহরণ হচ্ছে পরিফেরা, এবং বাকিরা সবাই হচ্ছে এন্টেরোজোয়ার অন্তর্ভুক্ত। তাহলে আজকের লেকচারে আমরা অ্যানিম্যাল ডাইভার্সিটি সম্পর্কে জানলাম এবং প্রাণী শ্রেণীবিন্যাসের ভিত্তিগুলো সম্পর্কে জানলাম। অ্যানিম্যাল ডাইভার্সিটির ক্ষেত্রে আমি দেখেছিলাম পৃথিবীর সকল প্রাণীকে জিনগত, প্রজাতিগত এবং বাস্তুতান্ত্রিকগত বৈচিত্র্যের ভিত্তিতে বিভিন্ন ভাগে ভাগ করা হচ্ছে, এবং এই যে বৈচিত্র্য তাদেরকে আমরা বলছি প্রাণী বৈচিত্র্য, এবং এদেরকে আমরা মনে রেখেছিলাম পাবজি দিয়ে। সর্বপ্রথম প্রাণীর এই বৈচিত্র্য লক্ষ্য করেন প্রাণীবিদ্যার জনক অ্যারিস্টটল। উনি প্রথম এই প্রাণীবিদ্যাকে জীববিজ্ঞান থেকে আলাদা একটি শাখা হিসেবে গড়ে তোলার চেষ্টা করেন, এবং উনি প্রাণীকে মূলত 2টা ভাগে ভাগ করেন। লাল রক্ত বিশিষ্ট মেরুদণ্ডী প্রাণীদের উনি বলেন ইনাইমা, এবং লাল রক্তবিহীন অমেরুদণ্ডী প্রাণীদের উনি বলেন অ্যানাইমা। ইনাইমাকে উনি 2টা ভাগে ভাগ করেন, ডিম্বজ এবং জরায়ুজ। জরায়ুজের মধ্যে আছে স্তন্যপায়ী প্রাণী। পরবর্তীতে আমরা প্রাণীর শ্রেণীবিন্যাসের ভিত্তিগুলো সম্পর্কে জানলাম। দেহের আকার, সংগঠন, ক্রমমাত্রা, জীবন পদ্ধতি, ক্লিভেজ, ভ্রূণস্তর, প্রতিসাম্য, খণ্ডকায়ন, অঞ্চলায়ন, প্রান্তিকতা, তল, সিলম, নটোকর্ড, পৌষ্টিক নালী। এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে সিলম, অঞ্চলায়ন, এবং এই ক্ষেত্রে একটু মাথায় রাখবে অঞ্চলায়ন এবং খণ্ডকায়নের মধ্যে বিস্তর তফাৎ। খণ্ডকায়ন মূলত দেহকে বিভিন্ন ভাগে ভাগ করা, এবং
অঞ্চলায়ন বলতে বোঝাচ্ছে অনেকগুলো খণ্ড একত্র হয়ে একটা অঞ্চল গঠন করা, এবং একে আমরা ট্যাগমাটাইজেশনও বলি। নটোকর্ড, এবং এক্ষেত্রে লাস্টের যে কোশ্চেনটা বললাম সেটা খুবই ইম্পর্টেন্ট, যে সকল মেরুদণ্ডী কর্ডেট তবে সকল কর্ডেট মেরুদণ্ডী নয়। তারপর প্রতিসাম্যতা ইম্পর্টেন্ট, বিশেষ করে সৃজনশীল প্রশ্নের জন্য প্রতিসাম্যতা খুবই ইম্পর্টেন্ট। এবং উদাহরণগুলো, বায়োলজি বইয়ের সকল উদাহরণই হচ্ছে তোমার অ্যাডমিশন টেস্টের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এক্ষেত্রে কোনো উদাহরণকে আমরা বাদ দিতে পারবো না। সো প্রত্যেকটি উদাহরণ আমরা কোনো না কোনো ছন্দের মাধ্যমে বা টেকনিক্সের মাধ্যমে মনে রাখবো। মেইনলি প্রাণী শ্রেণীবিন্যাসের ভিত্তি, এখান থেকে এই কয়টা টপিক বাদে বাকিগুলো হচ্ছে অবজেক্টিভ কোশ্চেন আসার জন্য ইম্পর্টেন্ট। সো প্রাণী শ্রেণীবিন্যাসের ভিত্তি এই টপিকটা খুব মন দিয়ে পড়তে হবে। সো আমাদের আজকের লেকচার এই পর্যন্তই। নেক্সট লেকচারে আমরা এই শ্রেণীবিন্যাস সম্পর্কে আরও বিস্তারিত জানবো এবং বিভিন্ন পর্বের বৈশিষ্ট্যগুলো কীভাবে খুব সহজে মনে রাখা যায় সেটা দেখব। সো কথা হচ্ছে নেক্সট ক্লাসে।